গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা, যে সঞ্জয় রায়কে আর কিছুক্ষণ পরে অর্থাৎ 2:45 এবং ডাকার পর সঞ্জয়কে বেশ 12:41 নাগাদ, সময়টা ছিল 12:41, তখন সঞ্জয়কে বলা হয় যে আপনি কিছু বলতে চান কিনা। তখন সঞ্জয় প্রথমে, এবং এই কথা বলার আগে সঞ্জয়কে বিচারক 64 নম্বর ধারা, 66 নম্বর ধারা, 103 নম্বর, 103-এর 1-এর যে ধারা, সেই সমস্ত ধারা কিন্তু তিনি বোঝান এবং তার জন্য ঠিক কি সর্বোচ্চ শাস্তি হতে পারে সেই শাস্তির কথা কিন্তু অনির্বাণ দাস তিনি জানিয়ে দেন সঞ্জয় রায়কে। এবং এই জানানোর পরেই দেখা যায় যে সঞ্জয় রায়কে যখন বলা হচ্ছে এই সমস্ত কিছু, তখন সঞ্জয় রায় কিন্তু রীতিমতো বিচারকের দিকে তাকিয়ে বেশ বিমর্ষ দৃষ্টিতে তিনি বলতে থাকেন, স্যার আপনি সব জানেন, আপনাকে আমি বারবার বলেছি। এবং তারপরেই বিস্ফোরক যে বয়ান, যে কথাটি সঞ্জয় রায় গত শনিবার বলেছিল যে রুদ্রাক্ষের মালা তার গলায় ছিল খুনের সময়, সেই মালা এই ঘটনার সময়, এবং সেই মালা তার খুলে নেওয়া হয়, এবং যদি তিনি এই পাপ কাজ করতেন তাহলে তার গলা রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত। এই কথাটি বলার পরে সঞ্জয় রায় বলেন যে, বিচারকের দিকে উদ্দেশ্য করে বলেন যে, স্যার আমাকে যখন সিবিআই মামলার হ্যান্ডওভার হয়ে যায় এবং সিবিআই যখন আমাকে হেফাজতে নেয়, তখন বিস্ফোরক একটি বয়ান সঞ্জয় রায় আজকে দেন কোর্টে। এবং তিনি বলেন যে আমাকে সিবিআই যখন নিয়ে যাচ্ছে গাড়িতে করে মেডিকেল করানোর জন্য, তখন জোকাই নিয়ে যাওয়ার কথা বলা হলো, সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়নি, মাঝপথে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়, এবং তারপর যে কমান্ড হাসপাতাল সেখানে নিয়ে যাওয়ার কথা বলা হয়, এবং তারপরে কোনো তার মেডিকেল টেস্ট হয়নি। এই নিয়েও কিন্তু একটি সংশয়বোধক বাক্য সঞ্জয় রায় বিচারকের সামনে আজ তুলে ধরলেন। এবং সঞ্জয় রায় যখন একের পর এক বিষয় তুলে ধরছেন বিচারকের সামনে, ঠিক সেই সময় কিন্তু বিচারক তাকে বলেন যে আজ আপনি কি বলছেন এই বিষয়ে আমি জানতে চাইছি না, তার কারণ আপনাকে প্রায় 3 ঘন্টার বেশি সময় দেওয়া হয়েছিল, একাধিক প্রশ্ন করা হয় আপনাকে, এবং সেই প্রশ্নের উত্তর আপনি ঠিকঠাক দিতে পারেননি, এবং যে আপনাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, আপনি বারবার বলেছেন আপনি নির্দোষ, কিন্তু সিবিআই এবং বিভিন্ন তদন্তকারী সংস্থা বিভিন্ন জায়গা থেকে যা এভিডেন্স, যা প্রমাণ আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই সমস্ত প্রমাণ খতিয়ে দেখে আমার মনে হচ্ছে আপনি দোষটি করেছেন, এবং আমার ব্যক্তিগত মত আপনার শাস্তি হওয়া প্রয়োজন। সঞ্জয় তখন বলেন, স্যার আমি কিছু করিনি। এবং বারবার সঞ্জয় যখন আরতি করতে, এবং আজকে সঞ্জয় লক্ষ্য করার মতো, সঞ্জয়ের যে চারিত্রিক যে বৈশিষ্ট্য, প্রত্যেকদিন দেখা যায় যে সঞ্জয় খানিকটা রেগে যান, হঠাৎ চিৎকার করে ওঠেন। আজ কিন্তু আদালত কক্ষে চোখে ছলছল করছিল জল, সঞ্জয়ের কিন্তু বিমর্ষ, বেশ খানিকটা অবসাদগ্রস্ত মুখে তিনি দাঁড়িয়েছিলেন। এবং তারপর উল্লেখযোগ্যভাবে যে সঞ্জয়ের হয়ে ডিফেন্সের আইনজীবীরা, অর্থাৎ ডিস্ট্রিক্ট যে লিগাল এড, তাদের যে আইনজীবীরা বারবার সওয়াল করেছেন, যাদের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে, সেই ডিফেন্সের যারা আইনজীবী তারা কিন্তু বলেন, এবং তারা বলতে ওঠেন, একজন মহিলা আইনজীবী কিন্তু সঞ্জয়ের পক্ষ নিয়ে বলতে শুরু করেন, এবং তিনি বিভিন্ন রকমের এভিডেন্স, বিভিন্ন রকমের তথ্য, সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে, হাইকোর্ট কি রায় দিয়েছে, এবং কেন এই বিরলতম ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া প্রয়োজন অনুভব তিনি করছেন না, এবং কেন সঞ্জয়ের মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়, এই বিষয়ে তিনি সওয়াল জবাব শুরু করেন। এবং ওই মহিলা আইনজীবী বিচারককে বলেন, আপনি আমাকে 15 মিনিট সময় দিন, আমি সমস্ত কাগজপত্র আপনাকে সাবমিশন রূপে জমা দেবো, এবং তারপর আপনি বিচার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিন। তার আগে সিবিআই যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু উঠে বলেন যে মৃত্যুদণ্ড প্রয়োজন, এবং তিনি মৃত্যুদণ্ডের দাবি করেন। এবং ওই মহিলা আইনজীবীর পর অভয়ের পরিবারের যে আইনজীবী তারা ওঠেন, এবং তারা ওঠার পর তারা বলেন যে, তারা মুহূর্তের মধ্যে বলা শুরু করেন যে কথা ডিফেন্সের লয়ার বলছেন সেই বিষয়গুলি এখানে ধর্তব্যের মধ্যে পড়ে না, তার কারণ সঞ্জয়ের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সমস্তটাই প্রমাণিত হয়ে গেছে, এবং প্রমাণিত হয়ে যাওয়ার পর তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দিক আদালত। এই বিষয়টি যখন তুলে ধরছেন অভয়ের পরিবারের পক্ষের আইনজীবী অমর্ত্য দে, এবং অমর্ত্য দেয়ের পরে অমর্ত্য দে যখন বলেন যে আইনজীবীরা বা কথা বলা শুরু করেন, এবং ঠিক তৎক্ষণাৎ অমর্ত্য দের যে সহযোগী আইনজীবী অর্থাৎ রাজদীপ হালদার, তিনি কিন্তু বলতে শুরু করেন যে ডিফেন্সের লয়ার ওই মহিলা আইনজীবী যা তুলে ধরেছেন আজকে, যে উদাহরণ দিয়ে তিনি বারবার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে সঞ্জয় রায় কেন দোষী সাব্যস্ত হওয়ার পরেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। বিচারক অনির্বাণ দাসের সামনে যখন তিনি বিষয়টি তুলে ধরছিলেন, তার মধ্যে কোথায় গলদ আছে, এখানেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অনির্বাণ দাস মহামান্য বিচারক শিয়ালদা আদালতের, তিনি 210 নম্বর ঘরে তার আসনে বসে তিনি বলা শুরু করেন যে আপনি যা বলছেন সেই আর্গুমেন্টটিতে প্রমাণ সাপেক্ষ বিষয় সাবমিশন করুন, আমি বিষয়ের বিবেচনা করব। এবং শুধু এই বিবেচনা এবং পাল্টা তর্ক বিতর্ক, আজকে একেবারে শেষ দিন, সাজা ঘোষণার কিছুক্ষণ আগেই এই যে বাক বিতণ্ডা, খানিকটা তর্জা শুরু হয় কিন্তু আইনজীবীদের মধ্যে, এবং তারপর সিবিআই আইনজীবী আবার মৃত্যুদণ্ড দাবি করেন। কিন্তু এই পুরো সম্পূর্ণ প্রক্রিয়া, সম্পূর্ণ সওয়াল জবাব যখন চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা যারা কোর্টরুমে ছিলাম তারা লক্ষ্য করি যে সঞ্জয় রায় যে দোষী সাব্যস্ত হয়েছেন, এবং শনিবার পর্যন্ত যার বডি ল্যাঙ্গুয়েজ,
শরীরী ভাষা নানানভাবে বারবার নিরন্তর যে সঞ্জয় কিছু বলার চেষ্টা করছেন, এক্ষেত্রে কিন্তু আজ 12:41 থেকে 12:41 থেকে 1:12 অর্থাৎ প্রায় 31 মিনিটের যে সওয়াল জবাব চলে, এই সম্পূর্ণ সময় সঞ্জয় মাত্র 5 থেকে 6 মিনিট বলেছেন। তার বাকি সময়টুকু কিন্তু সঞ্জয় মন দিয়ে শুনেছেন এবং সঞ্জয় বারবার আইনজীবীদের দিকে তাকিয়েছেন এবং যখন তার পক্ষে ডিফেন্স লয়ার বারবার বলছেন তার মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়, সেই বিষয়টি যখন তিনি বলছেন তিনি বারবার তার দিকে তাকাচ্ছেন। মূলত সব মিলিয়ে যে বিষয়টি আজকে শিয়ালদার আদালত কক্ষ অর্থাৎ 210 নম্বর ঘরে ঘটলো, ঠিক কী ঘটলো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, যার দিকে দেশের নজর ছিল। সঞ্জয় রায় সাজা ঘোষণা হওয়ার আগে ঠিক কী বলে, সেখানেই দেখা যায় সঞ্জয় রায় তার রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ টেনে তোলেন এবং তিনি বলেন, আমি যদি অপরাধ করতাম তাহলে কিন্তু রুদ্রাক্ষের মালা ছিঁড়ে পড়ে যেত। এই বিষয়টি বলার সাথে সাথে সঞ্জয় সিবিআইয়ের দিকে কিন্তু আঙুল তোলেন আজ, অর্থাৎ সিবিআই তদন্তের গড়িমসি নিয়ে, গাফিলতি নিয়ে প্রশ্ন বিতর্ক যেভাবে উঠছে, তৃণমূল পাল্টা বিজেপি বিভিন্ন রাজনৈতিক বাকবিতণ্ডা চলছে, সেখানে দাঁড়িয়ে সঞ্জয় আজ উল্লেখযোগ্যভাবে বলে যে সিবিআই যখন তদন্তভার গ্রহণ করে, তাকে যখন সিবিআই হেফাজতে নেয়, তখন তার মেডিকেল টেস্টের যে যাত্রাপথ, সেই মেডিকেল পরীক্ষার যে যাত্রাপথ, সেই যাত্রাপথে কিন্তু খামতি ছিল বলে সঞ্জয় দাবি করে আদালতে। এবং সঞ্জয় সেখানে বলে যে তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়নি, তারপরে কমান্ড হাসপাতালে নেওয়া হয় এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তোলেন। সেখানে বিচারক তাকে থামিয়ে দেন এবং বিচারক অত্যন্ত উল্লেখযোগ্যভাবে যখন বলছেন যে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, আমার দেখে মনে হয়েছে আপনার শাস্তি হওয়া প্রয়োজন, তার আগে কিন্তু বিচারক বলেন যে আপনি কি করেছেন, আপনি কি করেননি, এই বিষয়টি আপনার চেয়ে ভালো আর কেউ জানেন না। অর্থাৎ সঞ্জয়ের চেয়ে ভালো যে আর কেউ জানেন না, এই বিষয়টি কিন্তু তুলে ধরেন অনির্বাণ দাস। এবং তারপরে তিনি বলেন যে আমার কাছে যা প্রমাণ এসছে, যে বিষয় এসে, যা এভিডেন্স আমি পেয়েছি, সিবিআই যা জানিয়েছে, আপনার লয়াররা যা বলেছে, সব কিছু মিলেমিশে আমার মনে হচ্ছে আপনার এই প্রমাণের ভিত্তিতে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং আপনার শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু তার আগে বিচারক অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন যে আপনি কি করেছেন তা আমরা কেউ আপনার চেয়ে বেশি ভালো জানি না। মূলত কোর্টরুম ড্রামা, শনিবার যে নাটকীয় একটি পরিস্থিতি তৈরি হয়, সঞ্জয় চিৎকার করেন, আজ কিন্তু সঞ্জয় খানিকটা বিমর্ষ যেমন হয়ে পড়েছিল, তেমনই তিনি দোষ করেননি, তাকে ফাঁসানো হচ্ছে। এবং এইখানে প্রশ্ন ওঠে, বারবার বলা হচ্ছিল যে আপনি যদি সঞ্জয় দোষ না করেন তাহলে কারা করেছেন, তাদের নাম কেন সঞ্জয় বলছেন না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয় কোর্টরুমে, সেখানে সঞ্জয় বেশ খানিকক্ষণ বলার সুযোগ পেলেও কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে সঞ্জয় রায় কোনোভাবেই কারো নাম বলেননি। অর্থাৎ এই ঘটনায় যে ধোঁয়াশা, যে প্রশ্ন, যে বিতর্ক, দোষী একা নাকি একাধিক, যাহা প্রশ্ন উঠছে বারবার করে সঞ্জয়কে নিয়ে, যে প্রশ্ন উঠছে কেন তিনি নাম বলছেন না, তা নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই বিষয়টি কিন্তু আজ এই কোর্টরুমে মীমাংসা হলো না। এবং তার উপরন্তু বিচারক 2:45 এই মামলা, যে গুরুত্বপূর্ণ মামলা, বলা হচ্ছে বিরলতম অপরাধ, আরজি করের খুন ধর্ষণের ঘটনা এবং কর্মরত চিকিৎসক ছাত্রীকে মেরে ফেলা, এই ঘটনায় যে 9 আগস্ট যে ঘটনাটি ঘটেছিল, যে 9 আগস্ট যে গভীর রাত, ভোর রাতে বলা হচ্ছে ঘটনাটি ঘটেছিল, এবং যে সেমিনার রুম থেকে যে দেহ উদ্ধার হয় এবং তারপর সেই ঘটনার বেশ কিছুদিন কেটে গিয়েছে, প্রায় 5 মাসের বেশি সময় কেটে গিয়েছে। আজ সেই ঘটনায় কিন্তু একমাত্র দোষী, যে মূল অভিযুক্ত ছিল সঞ্জয় রায়, তাকে দোষী সাব্যস্ত করার পর আজ কিন্তু আর কিছুক্ষণের মধ্যে সাজা ঘোষিত হবে এবং সেই সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। 2:45 অর্থাৎ দুপুর 2:45 নাগাদ এই সাজা ঘোষণা হবে এবং এই সাজা ঘোষণায় দেখা যাবে যে সঞ্জয়কে যাবজ্জীবন নাকি সত্যি সিবিআইয়ের আইনজীবী, অভয়ের পরিবারের আইনজীবীদের দাবি মেনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন অনির্বাণ দাস। ক্যামেরায় বতিন কুণ্ডের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।